হ্যালো মাই ব্রাদার গাইস এন্ড ফলোয়ার, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। দিস ইজ পথে প্রান্তর উইথ আলিনুর হাসান। তো প্রিয় দর্শক, আপনাদের মনে আছে তো আমরা গত ভিডিওতে কোথায় থেমেছিলাম? আমরা থেমেছিলাম আমাদের ফুটবল খেলায়। তো প্রিয় দর্শক, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের বন্ধু প্রীতি ফুটবল ম্যাচ। এবার আমাদের গন্তব্যে চলে যাওয়ার পালা। গন্তব্য কোথায় মনে আছে তো? আমাদের গন্তব্য হচ্ছে রবীন্দ্র কাচারি বাড়ি। তো প্রিয় দর্শক, আমরা আবার সেই ঢেউয়ের তালে তালে অথই জলে ভেসে চলবো সেই রবীন্দ্র কাচারি বাড়ির দিকে। আর আমি একটি কথা বলে নিতে চাই যে উদযাপনে আপনার মনের মানুষ, আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষটির সাথে থাকবে না, সেই উদযাপনে আসলে মৃত মানুষের উদযাপনের মতোই। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কেন আমাদের স্পেশাল হতে যাচ্ছে। আমরা আজকে আমাদের এই উদযাপনে, আমাদের এই নৌকায় আমাদের একেবারে বাল্যকালের 36 জন বন্ধু উপস্থিত রয়েছি। আর এটি হচ্ছে বাগের বাড়ি তেল ডিপো, পাবনা। আমরা এখন একটি সামনে দিয়ে যাচ্ছি, যেটি আমাদের এর আগের ভিডিওতে দেখানো হয়েছে। আর এখানে আমরা এমনও বন্ধু রয়েছি যারা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। আমরা এমনও বন্ধু বান্ধব রয়েছি যারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছি। এবং এখানে এমনও বন্ধু বান্ধব রয়েছে যারা ক্লাস 1 থেকে একবারে কলেজ লাইফ পর্যন্ত একসাথে শেষ করেছে। এখানে এমনও বন্ধু বান্ধব রয়েছে যারা ক্লাস 6 থেকে একেবারে কলেজ লাইফ একসাথে শেষ করেছে। তো বুঝতে পারছেন যে আমরা সেই সব বন্ধুরা এখানে উপস্থিত রয়েছি। আর আমি ব্যক্তিগতভাবে আরো একটি কথা বলতে চাই যে আমি বাংলাদেশে অনেক জায়গা ঘুরেছি, অনেক ঐতিহাসিক জায়গা ঘুরেছি, অনেক দর্শনীয় স্থান ঘুরেছি, অনেক পর্যটন এলাকা ঘুরেছি। কিন্তু যত বেশি সুন্দর জায়গায় গিয়েছি আমার কাছে তত বেশি মনে হয়েছে যে যদি আমার সাথে আমার সেই বাল্যকালের একজন বন্ধু থাকতো, ইস কতটাই না মজা হতো। বাল্যকালের 36 জন বন্ধু একত্র হয়েছি। তো বুঝতে পারছেন যে আমাদের আজকে ভ্রমণটা অবশ্যই স্পেশালি। তো পাশাপাশি আজকের ভিডিওটা একটু তথ্যবহুল হবে, একটু লম্বা হবে। একেবারে শেষ পর্যন্ত সাথে থাকবেন এটা আশা করছি। বন্ধুরা, যেতে যেতে আমাদের চোখে যতটুকু মনোরম দৃশ্য পড়ছিল সবকিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শোনো বন্ধু শোনো, আজ নেই কারো কাজ কাম, কোনো নেই কোনো অফিসের ব্যস্ততা, সবার সময় আজ শুধুই হারিয়ে যাবা। তো প্রিয় বন্ধুরা, কথা আমরা চলে এসেছি রবীন্দ্র কাচারি বাড়ির, যেখানে আমাদের নৌকা থামবে সেখানে। তো আমরা এখান থেকে চলে যাব, যাওয়ার পরে ওখান থেকে 10 টাকা করে অটো ভাড়া দিয়ে আমরা চলে যাব রবীন্দ্র কাচারি বাড়ি। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রবীন্দ্র কাচারি বাড়ি। সিরাজগঞ্জের একটি বিখ্যাত জনপ্রিয় পুরাকৃতি হচ্ছে রবীন্দ্র কাচারি বাড়ি। রবীন্দ্র কাচারি বাড়ির দক্ষিণের গেটটিকে বর্তমানে প্রধান গেট তৈরি করা হয়েছে। তো সেই সাথে তাল মিলিয়ে রবি ঠাকুরের সেই গানটি খুব বিশেষভাবে মনে পড়ছে। শহরের কোলাহল ছেড়ে এসেছি আজ বহু দূরে, নেই কোনো কাজ কাম, নেই ঝামেলা, চল মোরা দল ছুট হই রে। ওরে দুষ্ট ছেলের দল কেমন আছিস বল, কতদিন তোরে দেখি নাই রে। দুষ্ট ছেলের দল কেমন আছিস বল, কতদিন তোরে দেখি নাই রে। আজ হব মোরা ভক্ত ঘুরি, যাব মেঘের ভেলায় উড়ি উড়ি, পাখা মেলে চল গগন জুড়ি, সুযোগ পাবো না বারে বারে। শহরের কোলাহল ছেড়ে এসেছি আজ বহু দূরে, নেই কোনো কাজ কাম। সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌরসদর দাঁড়িয়াপুরে এটি মাথা উঁচু করে সগৌড়ে দাঁড়িয়ে আছে। দর্শক, এখানে চমৎকার একটি ক্যাকটাস রয়েছে। আসলে ক্যাকটাসটি আমি প্রথমে ভেবেছিলাম বানানো ক্যাকটাস, পরে দেখি যে না, এটি হচ্ছে একেবারে অরিজিনালি ক্যাকটাস। আর ক্যাকটাস গাছগুলি অনেক বড় রয়েছে। আর এই ক্যাকটাস গাছের উপরে অনেকগুলো কবুতর খুব চমৎকারভাবে বাসা বেঁধে রয়েছে। এটি দেখতে খুবই সুন্দর। আপনি এখানে আসলে অবশ্যই এটি দেখবেন। দেখেন কি চমৎকার একেবারে মরুভূমির ক্যাকটাস, একদম অরিজিনাল ক্যাকটাস। এটি আপনার কাছে মনে হবে বানানো ক্যাকটাস। আর এর উপরে দেখেন কবুতরগুলি। আর এখানে দেখুন চমৎকার লতাপাতা দিয়ে রবীন্দ্র কাচারি বাড়ির চমৎকার করে লেখা রয়েছে। আপনি এটির পাশ দিয়ে আপনাকে হচ্ছে জাদুঘরে যেতে হবে। এটি রবীন্দ্রনাথের পৈতৃক জমিদার বাড়ির তত্ত্বাবধানে কাচারি বাড়ি ছিল। তার পূর্বে 18 শতাব্দীতে এটি নীলকরদের কুঠি বাড়ি ছিল, তাই এটিকে অনেকে কুঠি বাড়িও বলে থাকে। তবে নীলকুঠি এখন বর্তমানে পরিত্যক্ত। আর ওই যে দেখেন বন্ধুরা, কি চমৎকার উৎফুল্ল ভাবে তারা জাদুঘরের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের মজার মূল বিষয়। সিরাজগঞ্জে শাহজাদপুরের জমিদার বাড়ি একদা নাটোরের রানী ভবানীর জমিদারের অংশ ছিল।
1840 খ্রিস্টাব্দে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবি ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র 13 টাকা 10 আনায় এটি কিনে নেন। আর সেই জমিদারির সাথে সাথে এই কাচারি বাড়িটিও ঠাকুর পরিবারের হস্তগত হয় বলে ধারণা করা হয়। লন্ডন থেকে ফিরে আসার পরে মাত্র 29 বছর বয়সে বাবার আদেশে রবীন্দ্রনাথের উপরে তার জমিদারি তদারকির ভার ন্যস্ত হলে তিনি 1890 সাল থেকে 1897 সাল পর্যন্ত 8 বছর জমিদারি দেখার জন্য মাঝে মাঝে শাহজাদপুরে আসতেন এবং তিনি এখানে সাময়িকভাবে বসবাস করতেন। তিনি স্থায়ীভাবে বসবাস করতেন কুষ্টিয়া শিলাইদহে। সম্ভবত সে কারণে কুষ্টিয়ার রবীন্দ্রনাথের বাসগৃহ এবং কি কুঠিবাড়ি ও শাহজাদপুরের এই বাড়িটি কাচারি বাড়ি নামে পরিচিত। আর আমার সকল বন্ধুরা এখন সেই কাচারি বাড়ির রবীন্দ্র জাদুঘরে যাওয়ার জন্য সকলে মহাব্যস্ত, মানে ডানে বামে তাকানোর মতো তাদের কোনো সময় নেই, পিছনে কে আছে সামনে কে আছে দেখার মতো সময় নেই। এই মস্ত বড় ভবনটি হচ্ছে রবীন্দ্র জাদুঘর, আর এটি হচ্ছে এখন সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, বর্তমানে কাচারি বাড়ির দক্ষিণের গেটটিকে প্রধান গেট বানানো হয়েছে। এখানে দাঁড়ালে চোখে পড়বে সুবিশাল আর পরিপাটি ও মনোরম বাগান। বাগানের পরে রয়েছে রবি ঠাকুরের হলুদ রঙের দ্বিতীয় তলা ভবনটি। এই ভবনটি বর্তমানে রাজস্ব আদায়ের কাজেও ব্যবহার করা হয়ে থাকে। আর ওই যে আমার বন্ধুরা একেবারে নিরিবিলি, কোনো দিকে তাকানোর সময় নাই, সোজা যাচ্ছে তো যাচ্ছেই, মানে তাদের কথা হচ্ছে আগে জাদুঘর দেখতে হবে। দর্শক, আমরা আপনাদের জন্য এখানে রবি ঠাকুরের একটি কাল্পনিক ফুটেজ ব্যবহার করেছি, যেটি দেখে আপনারা বুঝতে পারবেন যে মানে তাদের জীবন, তাদের জীবনের কি বলে মানে লাইফ স্টাইল কীরকম ছিল, তাদের জীবন ধারণ কীরকম ছিল, তাদের জীবনটা কেমন ছিল, তাদের চালচলন কেমন ছিল, এইসব বিষয়গুলি নিয়ে আমরা সামান্য একটু কাল্পনিক ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে রবি ঠাকুরের একটি কাল্পনিক চিত্র রয়েছে এবং তাদের পারিবারিক কিছু কাল্পনিক চিত্র আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেটি দেখে আপনারা সকলে রবীন্দ্রনাথের আচার আচরণ বা তার জীবন সম্পর্কে খুব সামান্য কিছু একটা ধারণা পেতে পারেন। এরকম কাল্পনিক চিত্রটি আমরা ব্যবহার করেছি। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন। আর আমরা এই ফাঁকে হাঁটতে থাকি আমাদের বন্ধুদেরকে নিয়ে একান্ত নির্জনে। আমাদের সেই উদ্দেশ্য যেটা হচ্ছে আজকের প্রধান আকর্ষণ রবীন্দ্রনাথের রবীন্দ্র স্মৃতি জাদুঘর, সেই জাদুঘরের দিকে আমরা হাঁটতে থাকি। আর আপনারা ফুটেজটি দেখতে থাকেন, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। জাদুঘরের নিচতলায় বারান্দায় আসলে আপনার চোখে পড়বে এই কাচারি বাড়ি ও জাদুঘর সম্পর্কে সারসংক্ষেপ ইতিহাস লিখিত এই সাইনবোর্ডগুলি। এখানে এই কাচারি বাড়ি সম্পর্কে এবং এখানে কোথায় কি রয়েছে, কতগুলো কি রয়েছে, তার পরিমাণ, সংখ্যা এবং ইতিহাস সংক্ষেপে লেখা এই সাইনবোর্ডগুলি এখানে সুন্দরভাবে মানুষকে জানার জন্য টাঙিয়ে রাখা হয়েছে। আর এই ভবনটিতে মোট 16টি কক্ষ রয়েছে, সব মিলে 16টি কক্ষ নিয়েই এই রবীন্দ্র জাদুঘরটি। এখানে ছোট দুটি সাইনবোর্ডে দিক নির্দেশনা দেওয়া রয়েছে, আপনি কোন দিকে গেলে কোথায় যাবেন। তো আমরা বন্ধুরা সবাই মিলে যাব রবীন্দ্র জাদুঘরে, আর সেজন্য আমাদেরকে এই ভবনের দ্বিতীয় তলায় যেতে হবে। তো এখানে পুরো নিচতলা জুড়ে রবীন্দ্রনাথের নিজের আঁকা ছবি, তার নিজের বিভিন্ন সময়ের বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের ছবি, কখনো রবি ঠাকুরের ছবি, কখনো কৃষক বন্ধু রবীন্দ্রনাথ, কখনো জমিদার রবীন্দ্রনাথ, কখনো কবি রবীন্দ্রনাথ, এরকম বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের তার ছবিগুলো টাঙানো রয়েছে। তার একেবারে শিশুকাল থেকে শুরু করে তার মৃত্যুসজ্জা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের ছবি এখানে টাঙিয়ে রাখা আছে। এবং কি সেই সাথে তার লেখা বিভিন্ন পাণ্ডুলিপির পাতাগুলো বাছাই করে দেয়ালে টাঙানো রাখা আছে। সোনারতরী কাব্যের ভরা ভাদরে, দুই পাখি, আকাশের চাঁদ, হৃদয় যমুনা, প্রত্যাখ্যান, বৈষ্ণব কবিতা, পুরস্কার ইত্যাদি সহ আরো অনেক অসাধারণ কবিতা ও চৈতালি কাব্যের নদী যাত্রা, শুশ্রূষা, ইচ্ছামতী নদী, বিদায়, আশিস গ্রহণ ইত্যাদি কবিতা এবং কল্পনা কাব্যের যাচনা, বিদায়, নরবিরহ, মানস প্রতিমা, লজ্জিতা, সংকোচ
ইত্যাদি সহ বিভিন্ন বিখ্যাত গান তিনি এখানে রচনা করেছিলেন। এখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন দুটি দরজা, একটি দরজা বন্ধ। পরের দরজায় ঢুকলে আপনি দেখতে পাবেন এই আট বেয়ারার সেই ঠাকুরবাড়ির পালকি। তারপরে দেখবেন রবীন্দ্রনাথের ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্র এবং আসবাবপত্র সহ নানান রকম জিনিস। এটি হচ্ছে পিয়ানো, এটি হচ্ছে টেবিল, আর এখানে হচ্ছে একটি ড্রেসিং টেবিল, পাশে রয়েছে টেবিল বেসিন। তো এগুলো ছাড়াও তার বিভিন্ন দৈনন্দিন জীবনের সাথে জড়িত যে সমস্ত জিনিসপাতি রয়েছে সব কিছু আমরা আপনাদেরকে দেখিয়ে নেব। এটি হচ্ছে কাঠের দোলনা, কাঠের দোলনার পাশে রয়েছে আরও একটি তার আরাম চেয়ার, আর একটি রয়েছে টেবিল বেসিন। এটি হচ্ছে আরাম চেয়ার, এটি হচ্ছে তার লেখার টেবিল বা পড়ার টেবিল আর কি। এখানে তিনি অনেক কবিতা রচনা করেছেন এই টেবিলে বসেই। শাহজাদপুরে তার রচিত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, অতিথি ইত্যাদি বিখ্যাত। তার প্রবন্ধের মধ্যে হচ্ছে ছেলে ভোলানোর ছড়া, পঞ্চভূতের অংশবিশেষ, ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলীর প্রায় 38টি পত্র তিনি এখানে রচনা করেছেন। এছাড়া তার বিসর্জন নাটকটিও এখানে রচিত। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো তার পরবর্তী সাহিত্য রচনার ক্ষেত্রে শাহজাদপুরের প্রভাব বিশেষভাবে বিদ্যমান। তিনি তার মৃত্যুর 1 বছর পূর্বে 1940 খ্রিস্টাব্দে তৎকালীন কথা সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হরিদাস বসাকের একটি পত্রের জবাবে লিখেছিলেন, শাহজাদপুরের সাথে আমার বাইরের যোগসূত্র যদিও বিচ্ছিন্ন, তবুও এর অন্তরের যোগ আমার স্মৃতির সাথে নিবিড়ভাবে জড়িত। আমার প্রতি সেখানকার অধিবাসীদের শ্রদ্ধা এখনো যদি অক্ষুণ্ণ থাকে, তাহলে আমি সেটিকে পুরস্কার হিসেবে গণ্য করব। এখন আমার প্রশ্ন হচ্ছে, তার এই পুরস্কার কি তিনি পেয়েছিলেন? এটির উত্তর দেবেন দর্শক আপনারা। দর্শক, একটা কথা এখানে ক্লিয়ারভাবে আপনাদেরকে বলে রাখি, এখানে সম্পূর্ণভাবে ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ। আর এটির একটি কারণ রয়েছে, হয়তো যে রবীন্দ্র জাদুঘর বলতে যে জিনিসটি বোঝায়, আসলে এখানে দেখার মতো এরকম তেমন কিছুই নেই। এখন এগুলি যদি আমরা ভিডিও করে ছেড়ে দিই, তাহলে এখানে শুধু শুধু মানুষ আসবে না, সেই জন্য হয়তো তারা এই বিষয়টি এভাবে নিয়েছেন। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা এই ভিডিও কোথায় পেলাম বা কিভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে বিষয় হচ্ছে কি জানেন, আলিনুর হাসান কোথাও ঢুকবে আর সেখান থেকে ভিডিও না করে বের হয়ে যাবে, বিষয়টা আমিও মেনে নিতে পারি না, যার ফলস্বরূপ আপনাদের সামনে এই বিষয়গুলো আমরা তুলে ধরতে পেরেছি। এগুলো ছিল রবীন্দ্রনাথের ব্যবহার্য ডিশ, থালা বাসন, সাবানদানি, এরকম বিভিন্ন জিনিস রয়েছে, প্লেট রয়েছে, ঘড়ি রয়েছে, হ্যাঁ, এখানে রয়েছে পুরনো চিকল, খড়ম, আরও অনেক জিনিস রয়েছে। এখানে রয়েছে পানদানি, চিলঞ্চি, হুক্কা, তারপরে রয়েছে পুরনো বাতি। এগুলো হচ্ছে পুরনো বাতি, প্রদীপ বা চেরাক বাতি যাই বলেন না কেন, সে সমস্ত বাতি রয়েছে। তারপরে এটি হচ্ছে টেবিল, আর এছাড়াও রয়েছে আমরা দেখেছি দেবতার ঘর। এটি হচ্ছে খাট বা পালং যেটাই বলেন না কেন, এগুলো এখন খুবই দুর্বল, এগুলো ধরলে নাকি ভেঙে যাবে বলে এখানকার একজন দায়িত্বপ্রাপ্ত লোক জানিয়েছেন। আর ওই যে আমাদের বন্ধুরা এবার তাদের সমস্ত পুরোকৃতি আমি আপনাদেরকে তুলে ধরবো। আমাদের বন্ধুরা এখানে কি কি মজা করেছিল, তারা কি কি কোথায় কোথায় ছবি তুলেছিল, কোথায় ভিডিও করেছিল, সমস্ত কিছু আমরা আপনাদেরকে আবার একটু রিপ্লে করে দেখাতে হচ্ছে, যেহেতু আমার বন্ধুরা ওখানে রয়েছে। আর সব চারাকবাতি, প্রদীপ, এই লোহার সিন্দুক, এগুলো তো আপনারা আগে দেখেছেন, এই জন্য এগুলো নিয়ে আর বলার তেমন কিছু নেই। শুধুমাত্র আমার বন্ধুরা এখানে বিভিন্ন জিনিসগুলির সাথে ভিডিও শ্যুট করেছিল, ফটো শ্যুট করেছিল, সেটি আমি আপনাদের জন্য, আমার বন্ধুদের জন্য আমি এখানে চমৎকারভাবে তুলে রেখেছিলাম। আর এই ভিডিওগুলো যে তুলে রেখেছিলাম, এগুলো হয়তো আমার বন্ধুরা জানেও না, এটা ওদের জন্য আমি সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছিলাম। এটি রবি ঠাকুরের চঞ্চল ও চপলা নামে দুটি স্পিডবোট, যেটি একটু আগেও আমি বলেছি, আরও একবার এটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আর এটা হচ্ছে সে 8 বেয়ারার পালকি। এখানে আমার সালেক বন্ধু, লিটার বন্ধুকে এবং কি জান আলম বন্ধু সহ আর অন্যান্য সকলকে ডেকে নিচ্ছে, তারা এখানে একটি ভিডিও ফটোশ্যুট করবে। তো আমাদের ফটোশ্যুট শেষ, যেহেতু আজকে শুক্রবার ছিল, আমাদের সময় ছিল হাতে মাত্র 15 মিনিট। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আর এটি ছিল এখানকার বারান্দা। তো আমাদেরকে এখন জাদুঘর থেকে বেরিয়ে যেতে হবে। জাদুঘর থেকে বেরিয়ে আমরা বাইরের সাইডগুলো দিয়ে আপনাদের সামনে যতটুকু তুলে ধরার বাকি রয়েছে সেই জিনিসগুলো তুলে ধরবো। আর এই হচ্ছে আমাদের আরেকটি বন্ধু, এটা হচ্ছে আমাদের জাহিদুল বন্ধু। আসলে জাহিদুল বন্ধুর সাথে আমার এভাবে পরিচয় হয়নি হয়তো এর আগে।
ও ক্লাস 5 থেকেই নাকি ঢাকা শহরে চলে গিয়েছিল, এবার দেখা হয়েছে 27 বছর পরে। তো এটা হচ্ছে সেই সুবিশাল বাগান, যে বাগানটা আসলে খুব সুন্দর মনোরম পরিবেশে একেবারে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর এই হচ্ছে নীলেন বন্ধু একটু ভাব নিয়ে বের হবে এরকম কথা ছিল আগেই। আর ওই যে আমার এবাদুল বন্ধু যাচ্ছে, এবুকে দিয়েও আমি একটি ফুটেজ কাটিয়েছিলাম। ওকে দিয়ে কোন ফুটেজটা কাটিয়েছিলাম সেটি আমি আপনাদেরকে বলে দেব। এই ফুটেজে দেখবেন গোলাপটি কীভাবে বাতাসে দোল খাচ্ছিল একেবারে, এটি আমার ফ্রেম থেকে আউট হতে পারেনি, আমি এটিকে ধরে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্যে। আর এই কাচারি বাড়ি এখানে একটি পরিত্যক্ত ভবন রয়েছে, যেটি এক সময় খাজনা আদায়ের ভবন ছিল, এটি এখন একেবারে পরিত্যক্ত এবং ফাটল ধরে গিয়েছে। শাহজাদপুর সম্পর্কে তিনি আরো লিখেছেন যে এখানে আমার লেখার ভাব ও ইচ্ছে যেরকম আসে তা আর কোথাও আসে না। ঠাকুর পরিবারের জমিদারি ভাগাভাগির ফলে শাহজাদপুরের জমিদারিটি চলে যায় রবীন্দ্রনাথের অন্য জমিদারের হাতে। তাই 1896 সালে তিনি শেষবারের মতো শাহজাদপুর থেকে চলে যান। এরপর তিনি আর কখনোই শাহজাদপুরে আসেননি। তবে শাহজাদপুরের মানুষ হয়তোবা তাকে ধরে রেখেছেন সেই শ্রদ্ধার সাথে, স্মৃতিতে। তাই আজও শাহজাদপুরের প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ আসেন তার এই স্মৃতি দর্শন করতে। এছাড়াও প্রতি বছর সরকারি উদ্যোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে 3 দিন ব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এবং যথাযথ মর্যাদার সাথে এই রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা হয়ে থাকে। 1969 সালে শাহজাদপুরের এই কাচারি বাড়িটি পরিচ্ছন্ন করে সরকার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতায় এনে এটিকে সংরক্ষণের উদ্যোগ নেন। 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত, বিরতির সময় দুপুর 1টা থেকে 1:30 মিনিট পর্যন্ত, শুক্রবার সকাল 10টা থেকে 12:30 মিনিট পর্যন্ত এবং দুপুর 2:30 মিনিট থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবারে দুপুর 2:30 মিনিট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। 1 অক্টোবর থেকে 30 মার্চ পর্যন্ত, মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, বিরতির সময় দুপুর 1টা থেকে 1:30 মিনিট পর্যন্ত। 1 অক্টোবর থেকে 30 মার্চ পর্যন্ত, শুক্রবার সকাল 9টা থেকে 12:30 মিনিট পর্যন্ত এবং দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার দুপুর 1:30 মিনিট থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। কিভাবে আসবেন? এটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। সিরাজগঞ্জ জেলা ঢাকা থেকে প্রায় 127 কিলোমিটার দূরে অবস্থিত। সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। সিরাজগঞ্জে পৌঁছার পরে আপনি বাস বা সিএনজি অটোরিকশায় করে খুব সহজেই শাহজাদপুরে চলে আসতে পারবেন। তো দর্শক, এই ছিল সিরাজগঞ্জের এই কাচারি বাড়ি সম্পর্কে খুঁটিনাটি। আর এখন হচ্ছে আমাদের বন্ধুদের আজকের এই কাচারি বাড়িতে আমাদের এটি হচ্ছে সর্বশেষ ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট। আর একটি কথা যেটি বলা হয়নি, এখানে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে আপনি টিকিট কিনলে এই আপনি একবার জাদুঘর সহ ঘুরে আসতে পারবেন। এই জন্য আপনাকে আর কোথাও কোনো টিকিট কাটতে হবে না। শহরের কোলাহল ছেড়ে এসেছি আজ বহু দূরে, নেই কোনো কাজ কাম নেই ঝামেলা, চল মোরা দল ছুটো হই রে। শহরের কোলাহল ছেড়ে এসেছি আজ বহু দূরে, নেই কোনো কাজ কাম নেই ঝামেলা, চল মোরা দল ছুটো হই রে। ওরে দুষ্ট ছেলের দল কেমন আছিস বল। জাদুঘর বলতে যে জিনিসটা বোঝায়, আসলে এখানে দেখার মতো ওই রকম কোনো কিছু নাই বললেই চলে। তারপরেও যেহেতু আমরা এখানে এসেছি, যতটুকুন না দেখালেই নয়, আমরা আপনাদেরকে অতটুকুন দেখানোর অবশ্যই চেষ্টা করব। তো আমরা আশা করি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থেকে আমাদের এই রবীন্দ্র কাচারি বাড়ির ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন বাকি অংশটি দেখে নেই। আজ বহু দূরে, নেই কোনো কাজ কাম নেই ঝামেলা, চল মোরা দল ছুটো হই রে। দর্শক,
এখানে চমৎকার সাদা লজ্জাপতিগুলি রয়েছে, আর এখানে রয়েছে লাল বড় বড় লগন রয়েছে। অপরাজিতাটি আমি খুব সুন্দরভাবে দেখেছিলাম, আর আমার কাছে ভালো লেগেছিল, সেজন্য বাগান বিলাস হিসেবে আমি এই অপরাজিতাটি আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি। অপরাজিতাটি যখন বাতাসে দোল খাচ্ছিল খুব অপরূপ একটি দৃশ্য তৈরি করেছিল। আর এই লগন ফুলগুলি অনেক চমৎকার, বেশ বড় বড়। তো প্রিয় দর্শক, এখানে শুধু এই বাগানটি ছাড়া আসলে আমার কাছে অন্য কিছু অতটা ভালো লাগেনি। জানি না আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, এই হচ্ছে বিষয়। শহরের কোলাহল ছেড়ে এসেছি আজ বহু দূরে, নেই কোনো কাজ কাম নেই ঝামেলা, চল মোরা দল ছুট হই রে। ওরে দুষ্ট ছেলের দল কেমন আছিস বল, কতদিন তোরে দেখি নাই রে। ওরে দুষ্ট ছেলের দল কেমন আছিস বল। প্রিয় দর্শক, আসলে রবীন্দ্র কাচারি বাড়ি বা রবীন্দ্র জাদুঘর যেটি বলি না কেন, আমার কাছে এটি আসলে একেবারেই ভালো লাগেনি। তো আপনাদের কাছে ভালো লাগলেও লাগতে পারে। তো প্রিয় দর্শক, আমাদের আজকে রবীন্দ্র কাচারি বাড়ি এবং রবীন্দ্র জাদুঘরের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।